শুরুতে যেমনটা বলছিলাম, রাজধানী কড়াইল বস্তিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। বিকেল 5:30টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। এই মুহূর্তে একে একে যোগ দিচ্ছে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। আমরা বিভিন্ন মাধ্যমে আপনাদেরকে ছবি দেখানোর চেষ্টা করছি, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমাদের সহকর্মীরা সেখানে পৌঁছার চেষ্টা করছেন। আপনারা দেখছেন এই মুহূর্তে আগুনের ভয়াবহ লেলিহান শিখা। এই আগুনটার ঠিক সূত্রপাত হয়েছিল বেলা বিকেল 5:30টার দিকে, 5:22 থেকে 5:30টার মধ্যে, এবং ফায়ার ব্রিগেড সেখানকার খবর পেয়ে ওই মুহূর্তে ফায়ার ব্রিগেডের অন্তত 7টি ইউনিট বিভিন্ন স্টেশন থেকে রওনা দিয়েছে। সবশেষ তথ্য অনুযায়ী 11টি ইউনিট সেখানে কাজ করছে। দর্শক, আপনাকে জানিয়ে রাখি, মহাখালী বনানী, একদিকে মহাখালী, একদিকে বনানী, আরেকদিকে গুলশান, এই চারিদিকে ঘেরা যে বস্তিটা সেটি হচ্ছে ফায়ার ব্রিগেডের, সেটি হচ্ছে মহাখালীর কড়াইল বস্তি। কড়াইল বস্তির ঠিক বউবাজার গেছে। কড়াইল বস্তির বউবাজারে এই আগুনের সূত্রপাত হয়েছে এবং সেখান থেকে আগুন আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। আমাদের ঘটনাস্থলে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের অ্যাসাইনমেন্ট এডিটর মুক্তাদির অনিক। তিনি আমাদেরকে জানাচ্ছেন সেখানকার খবর। অনিক, যদি আমাকে শুনে থাকেন একটু বলবেন সেই জায়গাটা এখন কীরকম পরিস্থিতি দেখছেন আপনি? কাণ্ড আমরা অনেক দিন পরে, যেটা এয়ারপোর্টের টার্মিনালের পরে এখানে দেখতে পাচ্ছি, কড়াইল বস্তিতে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। আগুনের লেলিহান শিখা যেই ঘর বসতিগুলো দূরে চলে যাচ্ছে। এখানে যে লেক দিয়ে আছে, এখানে মানুষ দৌড় দিয়ে ঝাঁপ দিয়ে নামার চেষ্টা করছে, বাঁচার চেষ্টা করছে। আমরা এতটুকু জানি যে ফায়ার সার্ভিসের 9টি বা 10টি ইউনিট কাজ করছে আগুন নেভানোর জন্য। বাট আমি এখন যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, এটা আসলে খুব ভয়াবহ। কোন জায়গাটায় আগুনটা লেগেছে আমাকে বলতে পারবেন? আমি যতটুকু জেনেছি যে বউবাজার যে জায়গাটা আছে কড়াইল বস্তির, সেই জায়গাটায় আগুন লেগেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। জি জি জি, এটা হচ্ছে গাছরাজ মসজিদটা পার হয়ে যেখানে আর একটা গুদারাঘাট নামে জায়গা আছে, যেখান থেকে আসলে ওই পারের কড়াইল বস্তির লোকজনরা যেই নৌকা দিয়ে পার হয়, ঠিক সেই জায়গাটিতে আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। যে আগুনের পাশাপাশি আমরা যেটা বলছি যে 11টি ইউনিট সেখানে যাওয়ার চেষ্টা করছে, তারা কি পৌঁছতে পেরেছে? কারণ কড়াইল বস্তির রাস্তাগুলো খুবই সরু। এখনো অব্দি ফায়ার সার্ভিস পৌঁছাতে পারেনি, কারণ ফায়ার সার্ভিস যে রাস্তাটা দিয়ে এখন লিখেছে, সেই রাস্তাটা আসলে খুব শুরু। এই এখনো পর্যন্ত তারা যাওয়ার চেষ্টা করছে, আগুন নেভানোর চেষ্টা করছে। এখনো পর্যন্ত আমি যতটুকু এখান থেকে দেখছি, স্পটে যাওয়া আসলে পসিবল হচ্ছে না ফায়ার সার্ভিস। জি, একদম পরিষ্কার। আমাদের আরেকজন সহকর্মী রয়েছেন আরিফুল ইসলাম, তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন। আরিফ, আপনি যদি সেখানে পৌঁছে থাকেন, আমাদের কথা শুনে থাকেন, একটু জানাবেন অবস্থা। যেটা দেখা যাচ্ছে, আগুন ছড়িয়ে পড়ছে। ফায়ার ব্রিগেডের যে 11টি ইউনিট যাওয়ার চেষ্টা করছে, তারা সম্ভবত এখনো পৌঁছতে পারেনি। আপনি কি দৃশ্য দেখছেন জানাবেন। আপনি যে বিষয়টা বলছিলেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা ঠিক 11টি ইউনিট কাজ করার কথা থাকলেও এখন পর্যন্ত কিন্তু সেই ঘটনাস্থলে বা আগুন লাগার যে জায়গাটি, সেখানে কিন্তু পানি পৌঁছাতে পারেনি। তার মানে বুঝতেই পাচ্ছেন যে কতটা ভয়াবহ। আর এই কয়েল বস্তিতে মূলত আগুনটি লেগেছে কিছুক্ষণ আগেই, আর এর মধ্যে ফায়ার সার্ভিস এসে বাট 11টি ইউনিট যেখানে আসলে পানি দিয়ে এই আগুন নিভানোর কথা, নিয়ন্ত্রণ আনার কথা, ঠিক 2-1টি ইউনিট কাজ করছে। আমি যদি একটু দেখাতে চাই, আমি একটু সামনে থেকে একটু দেখানোর চেষ্টা করব সেখানকার পরিস্থিতিটা। এখানে ভয়াবহ আগুন। সেই আগুনের নিয়ন্ত্রণে কিছুক্ষণের মধ্যে ঠিক আপনার সাথে কথা বলার মধ্যেই এখানে আগুন দেওয়ার যে প্রক্রিয়া ফায়ার সার্ভিসের পক্ষ থেকে, সেটা কিন্তু দেওয়া হচ্ছে। আর এক্ষেত্রে বলা যেতে পারে যে এখানে অনেকেই আছেন, যেহেতু আপনি জানেন যে আগুন লেগেছে কিভাবে, সেই বিষয়টা কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করা যায় না, এমনকি প্রাথমিকভাবে ধারণা করা যাবে না। কারণ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তারা প্রাথমিক ধারণার মাধ্যমে জানতে পারেন যে আসলে আগুনের লাগার
আগুন লেগেছে কিভাবে সেই বিষয়টা এবং কি ক্ষয়ক্ষতির পরিমাণটা। তবে একটি বিষয় জানি রাখি, যেহেতু করাল বস্তি এর আগেও আমরা বহুবার দেখেছি আগুন লেগেছে, সেখানে সেখানে কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরে আবার নতুন করে যারা নিম্ন আয়ের মানুষ ঠিক এখানেই কিন্তু অবস্থান করে থাকেন। আর বিশেষ করে আজকে যেহেতু সপ্তাহে কোনো ছুটি নেই, সবাই কর্মব্যস্ত, সবাই কর্মস্থলে ছিলেন। এখানে পরিবার যারা ছিলেন মূলত সেই পরিবারের সবাই তো আসলে কাজ করতে যায় না, ঠিক সেই যারা ঘরে ছিলেন সেই ছোট ছোট বাচ্চারা, আমি অনেকের আর্তনাদ শুনেছি, যারা গার্মেন্টসের শ্রমিক ছিলেন, যারা অন্যান্য কাজে নিয়োজিত ছিলেন, তারাই কিন্তু মূলত বলছেন যে এখানে তাদের বাচ্চা তারা এই রুমটাতে ছিলেন, যে রুমগুলোতে, এমনকি আর্তনাদ করে তারা দৌড়ে দৌড়ে সেই আগুনের জায়গাটিতে আসার চেষ্টা করছিলেন, যে তার ঘরে যে পরিবারের সদস্যরা ছিল সেই পরিবারের সদস্যরা কেমন আছেন সেই বিষয়টা আমি যদি একটু দেখাতে চাই, সেই আগুনের ভয়াবহ চিত্র। আর এখানে মূলত ফায়ার সার্ভিসে যারা আছেন, আমি একটু দেখানোর চেষ্টা করব ভেতরে গিয়ে। সেই ভেতরে যাওয়ার একটু আগুনের একদম কাছাকাছি যাওয়ার একটু, এখানে একটি মসজিদ রয়েছে, সেই মসজিদে সেই আগুন কিন্তু ভয়াবহতা আমরা দেখানোর চেষ্টা করব। সেই আমরা মসজিদের পাশেই উপরে উঠেই আমরা দেখানোর চেষ্টা করতেছি, এবং কি ফায়ার সার্ভিসের কর্মীরা আমরা একদম কাছাকাছি চলে আসছি। সেই আগুনের লেলিহান শিখা, সেই দাউ দাউ করে জল, দৃশ্যটা একেবারেই কাছে দেখতে পাচ্ছেন যে ঘরগুলো পুড়ছে, সেই পুরার দৃশ্যটা আমরা এখান থেকে যারা স্থানীয় যারা আছেন বা পার্শ্ববর্তী যারা আছেন, বসবাস করেন, যাদের ঘরে আগুন লাগেনি, তারাও কিন্তু এসেছেন এই ফায়ার সার্ভিসের আমরা একটু উপরে উঠানোর চেষ্টা করব, উপরে গিয়ে দেখা যে সমস্যাটি আমরা মসজিদের যে পাশে রয়েছে সেই পাশ আমরা একটু দেখানোর চেষ্টা করছি। সেই আগুনের যে লেলিহান শিখাটি একদম পুরো ধাও ধাও করে জ্বলছে। এখানে আপনি চারপাশেই তাকাবেন, সেই চারপাশে ভয়াবহ আগুনের যে ধাপ বা আগুনের যে তাপ, সেই তাপটা কিন্তু আমরা অনুভব করছি। দেখুন, এই করাল বস্তি ঠিক অনেক আগেই বহুবার কিন্তু এইভাবে আগুন লাগার ঘটনা আমরা ঠিক সংবাদকর্মীরাই দিয়েছি। এভাবে আগুন যে লেগেছে, সেই লেলিহান শিখাগুলো আমি যদি একটু দেখাতে চাই, পুরো জায়গাটি দেখুন দাও দাও করে জ্বলছে। এখানে কোনো পরিবারের ছোট ছোট বাচ্চারা রয়েছে কিনা, কারণ সবাই কাজে গিয়েছেন। সেই কাজে আমরা ঠিক যে ঘরগুলো পুড়তে দেখেছেন, সেই ঘরের পাশে একটি মসজিদ, সেই মসজিদের আমরা তিনতলা এখানে যদি আমরা একটু দেখাতে চাই, সেই বড় পরিসরে যদি আমরা সেই দাউ দাউ করে যে আগুনের বড় করে। আরিফ, আমরা দেখতে পাচ্ছি আপনি খুব কষ্ট করে খুব কাছাকাছি গেছেন, কিন্তু একটু সাবধানে থাকবেন। আগুনের শিখা যে কোনো সময় যে কোনো জায়গায় ছড়াতে পারে। আপনি একটু দম নেবেন, আপনার নিঃশ্বাস ঠিক আছে কিনা দেখবেন, তারপরে আপনি আপনার তথ্য দেবেন। আপনার সঙ্গে যিনি ভিডিওগ্রাফার আছে তাকেও বলবেন একটু সাবধানে থেকে সংবাদ সংগ্রহ করতে। আপনারা দেখছেন দর্শক, কড়াইল বস্তি মানে মহাখালী, গুলশান এবং বনানীর মাঝখানে যে বস্তিটা, সেই বস্তিটার মধ্যে ভয়াবহ আগুন লেগেছে এবং সেই আগুনটির সূত্রপাত বিকেল 5:30।
22টা 23 থেকে 5টা 23 থেকে 5:30টার মধ্যে, এবং সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ড, এবং এই আগুনের ঘটনার পরে 11টি ইউনিট, ফায়ার ব্রিগেডের 11টি ইউনিট সেখানে যাওয়ার চেষ্টা করেছিল। এখন পর্যন্ত খুব অল্প সংখ্যক ইউনিট পৌঁছতে পেরেছে, কারণ আপনারা জানেন কড়াইল বস্তিটি, যদি কারো ধারণা থেকে থাকে আপনাদেরকে জানিয়ে রাখি, কড়াইল বস্তির ভেতরের রাস্তাগুলো খুবই সরু, আশেপাশের রাস্তাগুলো খুবই সরু। সেখান পর্যন্ত পৌঁছতে ফায়ার ব্রিগেডের গাড়িগুলোর প্রাণান্ত চেষ্টা চলছে, কিন্তু সেখান পর্যন্ত পৌঁছানো খুব কঠিন কাজ। পাশাপাশি উৎসুক জনতার ভিড় রয়েছে, তাদেরকে ছাপিয়ে সেখানে যাওয়া, আশেপাশে যে পানির উৎস সেটাও ঠিকমতো আছে কিনা সেটিও একটা সন্দেহের বিষয়, কারণ লেকটি যেখানটায় আগুন লেগেছে সেখান থেকে একটু দূরে, যে কারণে এখন পর্যন্ত ঠিক সঠিকভাবে পূর্ণ প্রস্তুতিতে 11টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করতে পেরেছে কিনা সেই তথ্যটি এখনও আমাদের কাছে নেই। আমাদের কয়েকজন সহকর্মী সেখানে আছেন আমাদের সহকর্মীরা সেখান থেকে সবশেষ খবর দেওয়ার চেষ্টা করছেন। ছবিটা দেখছেন আমাদের ক্যামেরায়, সরাসরি মহাখালীর কড়াইল বস্তির ভয়াবহ আগুনের দৃশ্য। ঠিক আগুনের সূত্রপাত কিভাবে, কতটা আগুন ছড়িয়েছে, পুরো তথ্য এখনই আপনাদেরকে দেওয়া সম্ভব হচ্ছে না। আগুন এই মুহূর্তে আমাদের সঙ্গে আরেকজন সহকর্মী শুভ খান একটু দূরত্ব থেকে যুক্ত হচ্ছেন। আমাদের সহকর্মীদেরকে আমি শুরুতেই জানিয়ে দেব, অনুরোধ করব আপনারা সাবধানে সংবাদ সংগ্রহ করে তথ্য জানাবেন। শুভ খান, আপনার কাছে কি তথ্য আছে একটু জানাবেন। এই অবস্থা, এই মুহূর্তে 11টি ইউনিটের কথা আমরা বলছি, তারা কি পূর্ণোদ্যমে কাজ শুরু করতে পেরেছেন কিনা? জি, আপনাকে ধন্যবাদ। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমি কড়াইলের বস্তির মধ্যে রয়েছি। যেহেতু কিছুক্ষণ আগে আগুন লেগেছে, সেই আগুন লাগার পরেই কিন্তু আগুনের নিয়ন্ত্রণে কিন্তু ফায়ার সার্ভিসের 7টি ইউনিট কাজ করছে। কিন্তু আপনাদেরকে যদি আমরা চিত্রটি দেখাই, যে আগুন লাগার পর থেকেই কিন্তু বস্তির যারা বাসিন্দা ছিলেন তারা কিন্তু তাদের যে মালামাল, ঘরের যে আসবাবপত্র সেগুলো নিয়ে কিন্তু আসলে এই মুহূর্তে বস্তিতে ছুটাছুটি করছেন। যে আগুন লাগার মানে ভিতর থেকে যেখানে আগুনটি লেগেছে সেই জায়গা থেকে তাদের যে মালামাল ছিল সব কিছু বের করার জন্য যে প্রস্তুতি এবং মানুষের নিরাপত্তা সব কিছু মিলিয়ে যদি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে যে মহাখালীর যে কড়াইল বস্তি, গুলশান এবং মহাখালীর যে পাশেই যে কড়াইল বস্তি, সেই বস্তির ভিতরের চিত্র কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন। যদিও এই এলাকায় কিন্তু বিদ্যুৎ সংযোগ নেই, এই মুহূর্তে কিন্তু এলাকায় বিদ্যুৎ সংযোগ নেই এবং ফায়ার সার্ভিসের 7টি ইউনিট কাজ করছেন আগুন নিয়ন্ত্রণে। কি কারণে, কোথা থেকে আগুন লেগেছে, কি থেকে আগুন সূত্রপাত, সেটি কিন্তু এখনও জানা যায়নি। তবে স্থানীয়রা বলছেন যে ফায়ার সার্ভিসের ইউনিট আরও লাগবে, 7 ইউনিটে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ হবে না। এবং দেখতেই পাচ্ছেন যে কিভাবে মালামাল নিয়ে বের হচ্ছে ভিতর থেকে যাদের বসত বাড়ি ছিল, এবং অশ্রু চোখে কিন্তু তারা বের হচ্ছে, এবং প্রচুর মানুষের কিন্তু ভিড় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আপনাদেরকে যদি আমরা একটু কারোর সাথে কথা বলার চেষ্টা করি, এই মুহূর্তে এখানকার যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন বা যারা বস্তিবাসী রয়েছেন, কিভাবে আগুন লেগেছে বা কিভাবে লাগেছে এটা বলতে পারি না ভাই। আমরা দোকানদারি করছিলাম, তার সময় আগুন লাগছে, তারপর ধরে গিয়ে আগুন বৈশাল বড় হয়ে গেছে। এমন জায়গায় আছে চতুর্থ সাইডের দিকে সরাই যেতেছে, কিন্তু ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ আরও বেশি দরকার। 2 ইউনিটে হবে না, কম হলে ম্যাক্সিমাম 10টা ইউনিটের দরকার। চতুর্পাশে ছড়াই গেছে, এখন যদি এদিকে দেয় তাহলে এই সাইডের বাকি আছে, এদিকে আইসা পড়বে। ওদিকে দিলে ওদিকে চলে যেতেছে, ওদিকে চলে যেতেছে, চতুর্দিকে চলে যেতেছে আগুনটা। ফায়ার সার্ভিস ইউনিট আরো বাড়াইতে হইব। এই দুইটা দিয়ে কাজ হবে না। ফায়ার সার্ভিস দিছে, তা ফায়ার সার্ভিসে বুঝতেছে না। নৌকা গাঠি মধ্যে একটা কোনো দিক দিয়ে ফায়ারের কোনো মিল পাওয়া যাচ্ছে না। সময় যাইতেছে আর বাড়ি আগুন বাড়তেছে বেশি। জি, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আগুন কিন্তু বাড়তেছে, এবং 7টি যে ফায়ার সার্ভিসের ইউনিট সেটি কিন্তু এই আগুন নেভাতে পারবেন কিনা সেটি নিয়ে কিন্তু শঙ্কায় রয়েছে এখানকার বস্তিবাসীরা। দেখতেই পাচ্ছেন যে বস্তিবাসীর মধ্যে যে একটি আতঙ্ক সেটি কিন্তু বিরাজ করছে, এবং যে যার ঘরের মালামাল রয়েছে এবং আগুন। শুভ খান, আপনার কথা শুনছিলাম, আপনি একটু সাবধানে থাকেন। আপনার তথ্যটা বিভ্রান্তি ছড়াচ্ছে বলে আমি জানাচ্ছি। 11টি ইউনিট এখন কাজ করছে। আপনি আমার কথা যদি শুনে থাকেন একটু কারেকশন করে বলবেন, আপনি যুক্ত হন, পরবর্তী তথ্য জানাবেন প্লিজ। এই মুহূর্তে আরিফুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আরিফুল ইসলাম খুব কাছাকাছি আছে আগুনের, সেখান থেকে শুরু থেকেই তিনি যুক্ত ছিলেন। এই মুহূর্তে আবারও তার সঙ্গে যাচ্ছি। আরিফুল ইসলাম, জানাবেন।
নিশ্চয়ই আমি যদি একটু বলতে চাই আপনাকে জুয়েল, যে এইখানে মূলত যে আগুনের লেলিহান শিকারি দেখতে পাচ্ছেন, যে ভয়াবহ তীব্রকর অবস্থা এখানে এখানে মূলত আমি 2টা মিনিট হয়তোবা এখানে থাকতে পারবো, সেই 2 মিনিটের মধ্যে দেখানোর চেষ্টা করবো আসলে। কারণ হচ্ছে এখানে অনেকটাই ঝুঁকি মানে ভয়াবহ ঝুঁকি। কারণ আমার পাশে যে টিন সেট যে বাড়িগুলো আছে, সেই বাড়িগুলোতে আগুন কিন্তু যেহেতু বাতাসের বেগটাও বেশি, আমরা দেখতে পাচ্ছি সেই বাতাসের বেগের কারণে কিন্তু সেই আগুন কিন্তু ছড়িয়ে পড়ছে। আর সেক্ষেত্রে আমি যে জায়গাটাতে অবস্থান করছি ঠিক পাশেই একটি মসজিদ, সেই মসজিদের দুতলা সিঁড়িকোটার পাশ থেকে আমি দেখানোর চেষ্টা করছি। এমনকি কিছুক্ষণ আগে যে চিত্রগুলো দেখালাম, যে আগুনের যে একটু এখানে আসলে থাকাটা একেবারেই ভয়াবহ অবস্থা। এর আগে তো আপনারা একটু কাজ করছেন, এর আগেও দেখেছেন খুবই খারাপ অবস্থা। এই জায়গায় অনেক বিশাল একটা এরিয়া জুড়ে এই আগুনটা লাগছে। এই জায়গার 3টা ট্রান্সফার ব্লাস্ট হয়ে গেছে। এখানকার ফায়ার সার্ভিসকে বলা হয়েছে, ফায়ার সার্ভিস এখানে প্রায় 1 ঘন্টা লাগাইছে, পাইপ লাগাতে সাথে মাত্র পানি দিতে পারে না তারা। অর্ধেক এখানে ঠিক জুয়েল, আমি যদি একটু দেখাতে চাই, জুয়েল আমি যদি একটু বলতে চাই আপনাকে, যে এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা ঠিক আমি যতক্ষণে এসেছিলাম ঠিক সেই মুহূর্তে ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে এসে উপস্থিত হয়নি। তো আমি তারপরেও একটু দেখানোর চেষ্টা করব এখান থেকে যে মসজিদের গ্লাস, সেই গ্লাসের বাইরে থেকে আমি একটু দেখানোর চেষ্টা করবো। এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু ঠিক কিছুক্ষণের মধ্যেই বা এই মুহূর্তে তারা আসছেন, এবং কি এখানে থাকাটা একেবারে ভয়াবহ। যেহেতু বাতাসের, আমি আগেই বলছিলাম যে বাতাসের গতিবিধি বা বাতাসের বেগ সেটা কিন্তু প্রকোপ আকারে, সেই বাতাসের কারণেই আগুন কিন্তু ছড়িয়ে পড়ছে যে কোনো সময়। আরিফ, আমি আপনার কথা বুঝতে পারছি এবং আপনার দৃশ্যটা, আপনার অবস্থান খুব পরিষ্কার করে বুঝতে পারছি। আপনি ওখান থেকে সরে যান, অনুরোধ করব সেই জায়গা থেকে সরে যান, কারণ আশেপাশে গ্লাস বিস্ফোরণ হতে পারে, আশেপাশে টিনের চালের বিস্ফোরণ হতে পারে। আপনি ওই জায়গা থেকে সরে যান, নিরাপদ দূরত্বে থেকে সংবাদ সংগ্রহ করুন। আগুনের ভয়াবহতা দেখিয়েছেন, আমরা এখনও দেখানোর চেষ্টা করছি, কিন্তু এই ভয়াবহতার মধ্যে আপনি বিপদে পড়বেন না। আপনি এবং ভিডিওগ্রাফারের কাছে অনুরোধ করব, আপনি সেখান থেকে সরে যান, দূরত্বে অবস্থান করে সংবাদ দেওয়ার চেষ্টা করুন, খবর দেওয়ার চেষ্টা করুন। আপনি সরে যান। আমি আপনার কাছে আবারও যুক্ত হব এই মুহূর্তে শুভ খানের কাছ থেকে আর একটু তথ্য জানাই। আমরা দেখাচ্ছি সেখানে আগুন লাগার পরে বস্তিতে যারা অবস্থান করছিলেন, তারা তাদের যে যতটুকু পারছেন তাদের সম্পদ যাই পারেন সেগুলো বাঁচিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন। শুভ খান একটু জানাবেন আপনার কাছে কি তথ্য আছে। তার আগে অবশ্যই আমি আরিফুল ইসলাম আবারও অনুরোধ জানাচ্ছি, আপনি সেখান থেকে সরে গিয়ে দূরে থেকে সংবাদ সংগ্রহ করুন। করাইল বস্তির ভয়াবহ আগুনের দৃশ্য আমাদের সহকর্মীরা একদম খুব কাছে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছেন। তারা তাদের জীবন বাজি রেখে চেষ্টা করছেন খুব কাছে থেকে আপনাদেরকে তথ্য জানানোর জন্য। আপনারা জানেন, আপনাদেরকে জানিয়ে রাখি, এক পাশে গুলশান, এক পাশে বনানী, আরেক পাশে মহাখালী, মাঝখানটায় প্রায় 90 একর জমির উপরে গড়ে ওঠা করাইল বস্তি, সেখানকার ঠিক মাঝখানটায় আগুনটা লেগেছে এবং চারিদিকে ছড়িয়ে পড়ছে। ফায়ার ব্রিগেড এখন পর্যন্ত পুরোদস্তুর কাজ শুরু করতে পারেনি, 11টি ইউনিট সেখানে গেছে, কিন্তু সেখানকার ভেতরের রাস্তা এতটাই সংকীর্ণ যে সেই জায়গা মতো পৌঁছতেই তাদের অনেক সময় লাগছে। আরিফুল ইসলাম আমাদের সঙ্গে আবারও যুক্ত হচ্ছেন। আরিফ, আপনি যুক্ত হওয়ার আগে আবারও অনুরোধ করি, আপনি নিরাপদ জায়গা থেকে সংবাদ জানাবেন আমাদেরকে। নিরাপদ জায়গায় যান এবং খবরগুলো দিতে থাকেন। আরিফ। কারণ হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু এই জায়গাটিতে আসলে এখানে ভেতরে প্রবেশ করার ব্যাপক একটা বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীদের। কারণ অনেকটাই আপনি জানেন যে বস্তিগুলোতে মূলত দেখা যায় যে এখানে বস্তিগুলোতে যে বস্তিগুলো যেগুলো আছে সেগুলো রাস্তা একেবারেই সরু, সেখানে গাড়ি আসার যে বিষয়টা কিন্তু একেবারে ক্ষীণ। কারণ হচ্ছে ফায়ার সার্ভিসের আমরা মূলত এখানে হেঁটে এসেছি প্রায় 15 মিনিট ধরে হাঁটার পরে কিন্তু আমরা ঘটনাস্থলে এসেছি। তার মানে গাড়িগুলো কোথায় অবস্থান করছে বা ফায়ার সার্ভিসের গাড়িগুলো কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু এখানে পৌঁছতে পারেনি। ইতিমধ্যে আমরা যেটা দেখতে পেরেছি যে এখানে শুধুমাত্র ফায়ার সার্ভিস কর্মীরাই নয়, আশেপাশে যারা বসবাস করেন, যাদের বাড়িঘর পুড়েনি, তারাও কিন্তু মূলত
তারাও কিন্তু মূলত এখানে এসে সহযোগিতা করছেন সেই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। এমনকি এইখানে মসজিদের ঠিক কিছুক্ষণ আগে আমি দেখানোর চেষ্টা করছিলাম, কিছুক্ষণ আগে কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা এখানে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন। তাই বিধায় আমরা কিন্তু এই জায়গাটিতে এখনো অবস্থান করছি। আমরা ঠিক একতলা এবং কি দোতলার মাঝামাঝি জায়গায় অবস্থান করেছি, কারণ ছাদে উঠার যে বিষয়টা, ছাদে উঠে যে দেখানোর যে চেষ্টা, সেটা আমরা আরেকটু চেষ্টা করব সেখানে দেখানোর। আমরা সেই ছাদে উঠার একটু চেষ্টা করি, যেহেতু ফায়ার সার্ভিসের এখানে লোক এসেছেন। সেখানে কিন্তু হ্যাঁ, ফায়ার সার্ভিসের যে ব্যবস্থাপনা সেটা কিন্তু পানি এখনো দিতে পারেনি। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখুন আমি আবারও একটু দেখানোর চেষ্টা করবো। পুরো করাইল বস্তিটি ধাউ ধাউ করে চলছে। এখানে মূলত আর্তনাদ যে বিষয়গুলো আমি শুনেছি, সেই আর্তনাদের কথা যদি একটু বলতে চাই, আসলে অনেকেই তো কর্মজীবী কর্মজীবী মানুষ ছিলেন, সেই কর্মজীবী মানুষ তারা কিন্তু তাদের পরিবারের ছোট ছোট সদস্যরা, আমি সেই আর্তনাদগুলো আমি শুনেছি যখন আমি ঘটনাস্থলে পৌঁছানোর আগ মুহূর্তে যখন আমি হেঁটে আসছিলাম, তখন সেই সাধারণ মানুষ বা যারা এখানে বসবাস করতেন, তারা মূলত এখানে তারা ঘরে সন্তান রেখে ছোট ছোট বাচ্চা রেখে তারা কিন্তু গিয়েছিলেন সেই জায়গাটিতে। আমি যদি একটু দেখাতে চাই যে পুরো চিত্রটা আমি একটু দেখানোর চেষ্টা করবো। পুরো চিত্রটা আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। পুরো চিত্র আমি যদি একটু বড় করে দেখানোর চেষ্টা করি, এই হচ্ছে করাইল বস্তির বহুবার এমন ঘটনার সম্মুখীন হয়েছেন এখানকার নিম্ন আয়ের মানুষ। তারা ঠিক আমরা এখন নেমে যাচ্ছি, কারণ হচ্ছে মসজিদে। আরিফ, আপনাকে বারবারই অনুরোধ করছিলাম, আপনি আসলে একটু দূরত্বে চলে যান, একটু দূরে যান, নিরাপদে থেকে সংবাদ সংগ্রহ করুন। আপনার জীবনটা আমাদের কাছে অবশ্যই মহামূল্যবান। আপনি এবং আপনার সঙ্গে যিনি আছেন ভিডিওগ্রাফার, অনেক সাহস দেখিয়েছেন। অনেক কাছাকাছি থেকে আমরা ছবি দেখাচ্ছি, দর্শক আপনারা দেখছেন আমাদের সহকর্মীদের মাধ্যমে করাইল বস্তির ভয়াবহ আগুনের দৃশ্য। আরিফুল ইসলাম, আপনি দয়া করে দূরে চলে যান। শুভ খান আছেন আরেকজন, শুভ খান আছেন আমাদের সঙ্গে। শুভ খানের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছি। আগুনের দৃশ্য এবং পাশাপাশি বস্তিতে যারা বসবাস করেন, তারা তাদের জীবনের যতটুকু আছে, মূল্যবান সম্পদ যতটুকু পেরেছেন বাঁচিয়ে সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমরা আসলে ভেতরের অবস্থাটা এখনও সেরকম ধারণা করতে পারছি না যে কতটুকু ভেতরে হতাহতের সংখ্যা কিছু আছে কিনা, ঠিক মানুষ কী পরিমাণ সেই জায়গাটায় আটকে আছেন কিনা কেউ, সেখানে ফায়ার ব্রিগেডের সবগুলো ইউনিট কাজ করতে পারলো কিনা। কারণ আরিফ আমাদের কাছে যে তথ্য দিয়েছে, যে কটা ইউনিটকে উনি দেখেছেন, এখনও পর্যন্ত পুরো দস্তুর কাজ শুরু করতে পারেননি। পানির কানেকশনটা, পানির লাইনটা দিতে তাদের সমস্যা হচ্ছে। সে জায়গায় একটা দৃশ্য একটু দেখলাম, পানি দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু যে পরিমাণ আগুনের ভয়াবহতা, তাতে যে কটা ফায়ার ব্রিগেড সার্ভিসের ইউনিট গেছে, তাতে কতটুকু কাজ হবে, এটি একটা বড় প্রশ্ন তো অবশ্যই। আপনাদেরকে আর একটু তথ্য দিয়ে রাখি, করাইল বস্তির অবস্থানটা সম্পর্কে আপনারা যারা জানেন না তাদেরকে জানিয়ে রাখি। এক পাশে মহাখালী, এক পাশে বনানী, আরেক পাশে গুলশান। তার মাঝখানটায় যে লেকটা আছে, লেকের পাড়ে 90 একর জায়গার উপরে এই করাইল বস্তির অবস্থান, এবং সেখানে 10,000-এর বেশি ছোট বড় ঘর রয়েছে, এবং তার অধিকাংশই টিনের ঘর, টিনের চাল করা। এবং এই আগুন লাগার পরে টিনের চালগুলো যদি বিস্ফোরিত হয়, তাতে হতাহতের সংখ্যা অনেক বাড়তে পারে। সেখানটায় কতটুকু আসলে নিয়ন্ত্রণ করা যাবে, আমরা খুব আশা করছি খুব শিগগিরই ফায়ার ব্রিগেডের কর্মীরা এই আগুনটা নিয়ন্ত্রণের চেষ্টা করবেন। আমাদের সঙ্গে শুভ খান যুক্ত হচ্ছেন একটু দূরে, আরও একটা পাশে, করাইল বস্তির আরও একটা পাশে অবস্থান করছেন। এক পাশে আরিফুল ইসলামের মাধ্যমে দেখতে পাচ্ছেন আগুনের ভয়াবহতা, আরেকজনের মানুষের দিক বিদিক চলে যাওয়ার দৃশ্য। আমি একটু শুভ খানের কাছ থেকে জানি। শুভ, আপনার কাছে যা তথ্য আছে একটু জানাবেন। আমরা যে বারবার বলছি 11টি ইউনিট কাজ করছে, সবাই কি কাজ করা শুরু করতে পারলো? সামনে কি দৃশ্য দেখছেন আপনি?
যেমনটি বলছিলেন আপনি, আমি কিন্তু আগুনের একটু পাশেই রয়েছি, যেখান থেকে আসলে মানুষ তাদের আসবাবপত্র, বাসার দামি মূল্যবান জিনিসপত্র এবং নিজেদের প্রাণ নিয়ে কিন্তু ছোটাছুটি করছে। আসলে এই মুহূর্তে কারো সাথে মাইক্রোফোন দিয়ে কথা বলার সিচুয়েশনটা কিন্তু নেই। আসলে দেখতেই পাচ্ছেন মানুষের মধ্যে যে একটি আতঙ্ক, একটি ভয় এবং এই আগুন ধীরে ধীরে যে বাড়ার যে শঙ্কা, সেটি কিন্তু মানুষের চোখে মুখে সেই দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে এবং মানুষ কিন্তু তাদের মূল্যবান জিনিসপত্র নিয়ে কিভাবে ছুটাছুটি করছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি জুয়েল, যে আগুনের একদমই কিন্তু আমরা পাশে রয়েছি। আপনি যেমনটি বলছিলেন যে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছে এবং গুলশান এবং মহাখালী এবং বনানীর মাঝখানে যে কড়াইল বস্তিটি, সেই বস্তিতে কিন্তু অনেক মানুষের বসবাস। এই মুহূর্তে কিন্তু আসলে মানুষের জীবন নিয়ে তাদের যে জীবন নিয়ে মানে বাঁচার যে সংখ্যা এবং তাদের যে আসবাবপত্র, দামি জিনিসপত্র কিন্তু তাদের বাসা থেকে বের করে নিচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু বস্তির আগুন যেখানে লেগেছে তার থেকে অনেক দূরেও যাদের বসবাস, যাদের বাসা, আপনি যেমনটি বলছিলেন যে টিনের ঘর, আসলে এখানে টিনের ঘরের সংখ্যায় বেশি, দু একটি ইটের ঘর দেখা যাচ্ছে, তবে প্রত্যেকটি ঘর থেকেই তাদের জিনিসপত্র তারা বের করে নিয়ে যাচ্ছে এবং ফায়ার সার্ভিস কিন্তু তাদের আগুন নিয়ন্ত্রণের যে কাজ সেটি কিন্তু করে যাচ্ছে। এই মুহূর্তে বস্তির যে পরিস্থিতি আপনারা দেখছেন যে মানুষ তাদের জীবন এবং তাদের মালামাল সব কিছু নিয়েই কিন্তু তারা আতঙ্কের মধ্যে রয়েছে এবং অনেকেই কিন্তু কান্নাকাটি করছে, অনেকেই ফোনে তাদের বাড়িতে তাদের স্বজনদেরকে এই আগুনের খবর জানাচ্ছে, কার কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কিন্তু জানাচ্ছে এবং মানুষ এখনো ছুটাছুটি করছে এবং তাদের জিনিসপত্র বের। আগুন বেশি আইতাছে, আরো পাইপ দরকার আমাদের। জি বলেন আবার। আমাদের আরো দুইটা পাইপ দরকার ছিল, আগুন মসজিদের এই পাশে আসতেছে, আরো দুইটা পাইপ দরকার, 2 পাইপে বা 4 পাইপে দিলে আগুন নিভতো, এখন আগুন আরো বেশি আসতেছে। দেখেন আপনার ওই সাইড দিয়ে যাবে 1 লক্ষ পানি, এই সাইড দিয়ে যে পাইপের দরকার ছিল কিন্তু এই সাইড দিয়ে কোনো পাইপ নেই আগুন নিবানের মতন, এই জন্য আগুনটা দাবা এদিকে আয় করতেছে। বাম পাশে পাইপ, ডান পাশে পাইপ নাই, ডান পাশে যদি দিত ওই পাশে ভিতর দিয়ে ঢুকাইয়া তাইলে আগুন কিছু নিমন্ত্রণ হইতো। আপনার কি ঘর আছে ভিতরে, বাসা? জি না, আমার বোনের বাসা আছে, শালাম্মার বাসা আছে, আর ভাইয়ের বাসা আছে। ওই সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা? মানুষের এখনো কোনো কিছু পাইনি, এখনো খবর পাইনি। আত্মীয় স্বজন তাদের খবর পেয়েছে না, আমাদের এখন কোনো আত্মীয় স্বজন খবর অনেক কিছু পাইনি, ভিতরে ঢুকতে পারতাছি না, খবর দিব কিভাবে? সব শেষ ভাই, সব শেষ। একটা মালপত্র বাঁচাতে পারিনি, সব শেষ, সব পুড়ে গেছে। আমাদের বাসার ভিতরে আগুন লাগছে, আমরা কি একটা মালও বাঁচাতে পারিনি। আপনার মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে? না, মানুষের ক্ষয়ক্ষতি নাই, আমার ওয়াইফের বাড়ি করে নিয়েছে, আমার বাচ্চা তো বাড়িতে থাকে আর কি। আমাদের আশেপাশের লোকজনের ক্ষয়ক্ষতি ছুটাছুটি চলতেছে। কতগুলো ঘর পড়েছে আসলে? অনেক মোটামুটি 200-300 রুম অলরেডি শেষ, মোটামুটি 200-300 রুম অলরেডি শেষ। কি বাড়ছে নাকি কমছে? না, আগুন বাড়তেছে, কমতেছে না, আগুন বাড়তেছে, কোনো কমার কোনো সিস্টেম নেই। ঘাট আছে না, ঘাটে যদি একটা মেশিন লাগাইতো, যদি এই ঘাটে একটা মেশিন দিত, আমার ছেলে মেয়ে নিয়ে এরশাদ মাঠে গেছি, ঘরে তালা দিয়া আগুন লাগছে, দেখে ঘরে কিছু নেই, জলি সব ছাই হয়ে গেছে। আপনার ঘর ছিল? আমি বাড়া বাসায় থাকি, যেখানে আগুন লেগেছে এখানে থাকি, বাড়া বাসায়, হালিম মাঝির বাসায়। এখন আমার কিছু না, সব জল লেগেছে। আমি পোলাপান্ডি এরশাদ মাঠে রেখে আইছি। জি জুয়েল, আসলে শুনছেন যে এখানকার যারা বাসিন্দা ছিলেন, ইতিমধ্যে বেশ কয়েকশো ঘর কিন্তু আগুনে পুড়ে গিয়েছে, যদিও এখনো হতাহতের ঘটনা কিন্তু তাদের মুখ থেকে আমরা শুনতে পারি, তবে তাদের যে সর্বস্ব, ঘরের যে আসবাবপত্র, জিনিসপত্র, সেগুলো কিন্তু পুড়ে গিয়েছে এবং আস্তে আস্তে কিন্তু আগুনের মাত্রা আরও বাড়ছে, এমনটি কিন্তু আসলে বলছিলেন। প্রতিটি মানুষই কিন্তু ছুটাছুটি করছেন তাদের জিনিসপত্র কিন্তু আসলে বের করা থেকে শুরু করে, তারাও কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছেন এবং আগুন লাগার পার্শ্ববর্তী যাদের ঘর বাড়ি, বসত বাড়ি রয়েছে, তারাও কিন্তু আতঙ্কে রয়েছে। যদি আগুন আরও বাড়তে থাকে তাহলে হয়তো এর ক্ষয়ক্ষতির পরিমাণ আরও অনেকটা বেড়ে যাবে। জুয়েল, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি, কিন্তু একজন কিন্তু ইতিমধ্যে অসুস্থ, দেখতেই পাচ্ছেন যে আসলে ভিতরে আগুন লেগেছে, তিনি কিন্তু অসুস্থ, তাকেও কিন্তু আস্তে আস্তে বের করার চেষ্টা করছে, যদিও এই মুহূর্তে তার কোনো বক্তব্য আপনাদেরকে আমরা শোনাতে পারবো না, কিন্তু তাকে কিন্তু 3 থেকে 4 জন
ধরে নিয়ে যাচ্ছে। আসলে এই রাস্তাতে কিন্তু এখন প্রচণ্ড মানুষের ভিড় জমে আছে, যদিও কারণ এখানে জানেন যে আসলে বস্তিবাসী, এখানে হাজার হাজার ঘরের সংখ্যা, লাখো মানুষের বসবাস অল্প জায়গার মধ্যে। দেখতেই পাচ্ছেন যে মানুষের মধ্যে যে আতঙ্ক এবং তাদের যে মালামাল বের করা, তাদের যে জীবনের নিরাপত্তা, তারা কিন্তু আসলে বের হয়ে যাচ্ছেন এই ভিতর থেকে। জুয়েল, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আরিফুল ইসলাম আমাদের সঙ্গে আরেক সহকর্মী আরিফুল ইসলাম আবার যুক্ত হচ্ছেন, কাছাকাছি আছেন আগুনের। আপনাদেরকে একটু তথ্য জানিয়ে রাখি, 11টি ইউনিট কাজ করছে আগুন নেভানোর জন্য। এর মধ্যে আরও 5টি ইউনিট পথে আছে সেখানে আগুন নেভানোর কাজে যুক্ত হওয়ার জন্য। আমাদের সহকর্মী আরিফুল ইসলাম যুক্ত হচ্ছেন আরেক প্রান্ত থেকে। আরিফ, আপনার কাছে এই মুহূর্তে যা তথ্য, মানে আপনার ছবি দেখতে পাচ্ছি, আপনার মাধ্যমে জানতে চাই। নতুন যে তথ্যটা সেটা হচ্ছে যে যেহেতু আমি যে জায়গাটাতে ছিলাম সেটা কিছুক্ষণ আগেও অনেকটা ঝুঁকিপূর্ণ ছিল, বাট এখন কিন্তু আপাতত অনেক নিরাপদ। কারণ হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ইতিমধ্যেই পানি দেওয়ার কাজ করছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আমার পাশে যে টিন সেট যে বাড়িগুলো ঘরগুলো ছিল সেগুলো কিন্তু মোটামুটি আগুন দিয়ে পানি দিয়ে তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। সেই দৃশ্যটা কিন্তু আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এমনকি শুধুমাত্র যে ফায়ার সার্ভিস তা কিন্তু নয়, ফায়ার সার্ভিসের সঙ্গে যারা এখানে স্থানীয় বা এখানে যারা বসবাস করেন তারা প্রত্যেকে যার যার অবস্থান থেকে তারা কিন্তু সহযোগিতা করছেন এই আগুন নিয়ন্ত্রণ আনার জন্য। আমি এখানে আপনি এখানে কত বছর ধরে আছেন? এইটা দিয়ে তো অনেকবার এখানে আগুন লেগেছে, মানে এটা আসলে কি কারণে হয়? এখন আগে আওয়ামী লীগ সরকার ছিল, এখন আওয়ামী লীগ সরকার নাই, এখন অর্থবিধি সরকার। অর্থবিধি উদ্দেশ্যটা আগে আওয়ামী লীগের উদ্দেশ্যটা আছে, এটাতে উদ্দেশ্য আছে। সামনে নির্বাচনটা কেমনে চাপা চাপা করা যায়, অথবা নির্বাচনটা কেমনে পাইতারা কইরা। আগুন লেগেছে জানেন? আগুনটা আগে কি শুনতাম সিগারেট অথবা সিলিন্ডার, আপনার কারেন্ট না। এই আগুনটা দেখে আমার মনে হয় ব্রাউন পাউডারের আগুনটা লাগানো হয়েছে। এটা আওয়ামী লীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের যত ফ্যাসেন্ডের সরকারের নাতিপুতি আছে তারা সবাই এই আগুনে জড়িত। আমি ঘুমেতে উঠলে এখনো আওয়ামী লীগ দেখতে পারি, যারা আমার ঘর বাড়ি নির্যাতন করেছে, আমার ভাই ভাইদেরকে মারছে, আমার বড় ভাইদেরকে হামলা খাওয়াইছে, ঘুমেতে উঠলে তাদেরকে চার দোকানে দেখা যায়। তাহলে আমরা কোন দুনিয়ায় বাস করি? যারা আমাদের ঘর বাড়ি খাইছে, যারা আমাদেরকে লুটপাট করছে, তারাই আবার এই দেশটা চালাইতেছে। আমি একটু এখানে একটু আপনারা যে ফায়ার সার্ভিস কতক্ষণ পরে এসেছে? যেহেতু আপনাদের এখানে রাস্তাটা একেবারে সরু রাস্তা, গাড়ির ভেতরে প্রবেশ করার কোনো ই নেই, তো সেক্ষেত্রে আচ্ছা আমি যাচ্ছি আবার ক্যামেরা হিট হয়ে গেছে, আবার অন করো বন্ধ হচ্ছে না? আরিফ, আপনার ভিডিওগ্রাফার সম্ভবত কোনো কারণে একটু সমস্যা হচ্ছে, তার হাতটা দেখতে পাচ্ছিলাম। আপনি একটু তাকে বলবেন একটু ক্যামেরা ফ্রেমটা ঠিক করতে। আমরা বাইরের দৃশ্যটা দেখছি, মানে কড়াইল বস্তিতে আগুন লাগার পরে কড়াইলের মানুষজন যারা সেখানে বসবাস করেন তারা তাদের যতটুকু আছে যা পেরেছেন বাঁচিয়ে সেখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করছেন। সেখানটায় আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যেহেতু আগুন লেগেছে, বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন, সে কারণে অনেকেই টর্চ লাইট জ্বালিয়ে, মোবাইল জ্বালিয়ে সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমরা ছবি দেখতে পাচ্ছি এই মুহূর্তে, আমাদের সঙ্গে শুভ খান আছেন, শুভ খানের মাধ্যমে দেখতে পাচ্ছি। আপনাদেরকে তথ্য জানিয়ে রাখি, কড়াইল বস্তিতে আগুন লেগেছে বেলা বিকেল 5:22 দিকে। 5:22 পরে সেখানটায় আগুন ছড়িয়ে পড়ে এবং একের পর এক বউবাজার নামক জায়গায়, কড়াইলের বস্তির যে মাঝামাঝি একটা জায়গায় বউবাজার বলে একটি বাজার আছে, সেই জায়গাটায় আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে যারা দেখতে পেয়েছেন, প্রত্যক্ষদর্শী আছেন, তারা আমাদেরকে জানিয়েছিলেন। সেখান থেকে আগুন আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। ফায়ার ব্রিগেডের খবর পাওয়ার পর 5:35 বা 40 নাগাদ ফায়ার ব্রিগেডের বেশ কয়েকটা ইউনিট সেখানে পৌঁছে। প্রথমে প্রাথমিকভাবে 7টা ইউনিট পৌঁছায়, তারপরে 11টা ইউনিট পৌঁছায়। তারা কাজ শুরু করার চেষ্টা করে এবং কাজ শুরু করার পরও এখনও পর্যন্ত আগুন কোনোভাবেই কোনো দিক দিয়ে সেভাবে তেমন কোনো নিয়ন্ত্রণ করতে পারেনি। আগুন ছড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গায়। এখন 11টির সঙ্গে আরও 5টি ইউনিট, মানে মোট 16টি ইউনিট সেখানে যুক্ত হচ্ছে।
ফায়ার ব্রিগেডের 16টি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু কোনোভাবেই কোনো কিছুই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আগুন ছড়িয়ে পড়ছে চারিদিকে। স্থানীয় যারা আছেন, মানে যারা সেখানে বসবাস করেন, তারা নানাভাবে নানা ধরনের অভিযোগ করার চেষ্টা করছেন। কেউ কেউ বলছেন পরিকল্পিতভাবে এই আগুনটি লাগানো হয়েছে, কেউ কেউ বলছেন সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে, কেউ কেউ বলছেন বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। কিন্তু আসলে ফায়ার ব্রিগেডের তরফ থেকে পূর্ণাঙ্গ রূপে কোনো তথ্য না দেওয়া পর্যন্ত আমরা বলতে পারবো না সূত্রপাত কিভাবে। এখন মোদ্দা কথা, আগে আগুনটা নিয়ন্ত্রণে আনানোর চেষ্টা, সেই চেষ্টা ফায়ার ব্রিগেড তাদের মতো করে যাচ্ছে। শুভ খানের কাছ থেকে আবার যুক্ত করি। শুভ খান আমাদেরকে জানাক। আপনাদেরকে আবারও জানিয়ে রাখি কড়াইল বস্তির অবস্থানটা সম্পর্কে। কড়াইল বস্তির অবস্থান এক পাশে বনানী, আরেক পাশে মহাখালী এবং আরেক পাশে গুলশান। গুলশানে যে লেকটি আছে, লেকের পাড়ে, সেখানটায় 90 একর জায়গার উপরে এই বস্তিটির অবস্থান এবং অন্তত 10,000 ঘর সেখানে আছে এবং 10,000-এর বেশি ঘর আছে সেখানে। তার প্রায় প্রতিটি হচ্ছে প্রাথমিকভাবে তৈরি করা, মানে হচ্ছে বিভিন্ন টিন এবং নানা ধরনের দ্রব্য ব্যবহার করে এই ঘরগুলো তৈরি করা হয়েছে এবং সেগুলোতে আগুন লাগলে সেগুলো নেভানো বেশ কষ্টকর। তারপর চেষ্টা করছে ফায়ার ব্রিগেডের কর্মীরা। আপনারা জানেন এই বস্তির ভেতরে যাওয়ার যে রাস্তা, সেগুলো অত্যন্ত সরু। সে কারণে সেই বস্তির আগুন যেখানে সূত্রপাত হয়, আগুন যেখানে লাগে, সেই জায়গাটা পর্যন্ত পৌঁছতে বেশ কষ্টের মুখোমুখি হতে হয়। শুভ খান আমাদের সঙ্গে যুক্ত হোক। শুভ খানের কাছ থেকে জানি সেখানকার পরিস্থিতি। শুভ খান, একটু জানাবেন এখন কেমন দেখছেন? আসলে আতঙ্ক বাড়ছে। মানুষ বলছেন যে আগুন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, আগুন ধীরে ধীরে আরও এই দিকে বাড়ছে। তবে এর মধ্যে আপনাকে আরও একটি বিষয় জানিয়ে রাখি জুয়েল, যে আসলে আগুন লেগেছে কিন্তু 5:19 মিনিটে, বিকাল 5:19 মিনিটে। আমাদেরকে বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা তারা জানিয়েছেন যে টাইমে আগুন লেগেছেন, এই টাইমে যারা বসত বাড়িতে ছিলেন তারা কিন্তু আসলে কাজের জন্য রাজধানীতে বিভিন্ন জায়গায় তারা ছুটে যান। তারা কিন্তু বিভিন্ন রকমের কাজ করে থাকেন। তবে তাদের কাজে যাওয়ার পরে কিন্তু তাদের বাসা বাড়িতে তাদের বাচ্চা শিশু তাদেরকে কিন্তু রেখে যায়। মানে যে সকল বসবাসকারীরা ছিলেন যেখানে আগুন লেগেছে, যে বেশ কয়েকশো বাসা পুড়ে গিয়েছে, তা সেখানকার যারা মানুষ ছিলেন তারা কিন্তু কর্মের জন্য জীবিকার তাগিদে কিন্তু বিভিন্ন কাজে কিন্তু তারা ছুটে যান। কিন্তু তাদের যারা বাচ্চা শিশুরা থাকে তারা কিন্তু ওই বাসাতেই ছিল। এখন তাদের কিন্তু অনেকেই খোঁজ পাচ্ছেন না এবং ফোনেও পাচ্ছেন না। যদিও আমরা এখনও হতাহতের সংখ্যা জানতে পারিনি, কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তাদের যারা শিশু বা বাচ্চা অনেকেই কিন্তু ভিতরে ছিল। আসলে তাদের কি হয়েছে, তাদেরকে কি বের করতে পেরেছে কিনা, আসলে সেই বিষয়টা কিন্তু পরিষ্কার নেই। আসলে তাদের যারা পরিবারের সদস্যদেরকে বাসায় রেখে যারা গার্ডিয়ানরা কাজে বের হয়েছে তারা কিন্তু আসলে কি হালে আছেন তারা কিন্তু এখনো জানতে পারেনি। যদিও আমার হাতের পাশেই আরও একটি শিশু রয়েছে, ওর ঠিকানা ভুলে গিয়েছে, ওর বাসায়ও যেতে পারছে না, ওকে আমাদের পাশেই রেখেছি, ওর ঠিকানা হারিয়ে ফেলেছে। সব কিছু মিলিয়ে এই আগুন লাগার যে টাইমটি সেটি কিন্তু 5:19 মিনিট, যে কারণে যারা কর্মজীবী ছিলেন তারা কিন্তু তার কিছুক্ষণ পরেই এই বসত বাড়িতে ফিরতেন। কিন্তু তাদের বসত বাড়িতে যাদেরকে রেখে গিয়েছিলেন তাদের যোগাযোগ বা তাদের কি হাল সেটি কিন্তু এখনও জানতে পারেননি পরিবারের সদস্যরা। এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা এবং বেশ কয়েকটি পরিবারের সদস্যরাও, যে তাদের পরিবারে যাদেরকে রেখে গিয়েছেন তারা কিন্তু তাদের খোঁজ এখনও পাননি। আসলে কি হালে আসলে ভিতরে ছিল, আপনারা কি ভাই? অনেক দুর্ভিক্ষ পরিস্থিতি ভাই, কিছু মালপানি ভাই কয়ে বের করতে পারছে না ভাই, সবারই মালপানি চলে গেছে ভাই। ভাই আগুন শুধু ছড়াইতেছে ফায়ার সার্ভিস কিনা কোথায় মানতেছে না, আগুন দিয়ে দিবে ভাই, পানি দিতেছে, তারপরে আগুন শুধু বাড়তেছে, যে পানি দেওয়ার মধ্যেও আগুনটা ভাই কমতেছে না ভাই। এরকম ভাই অনেকজন ভাই টাকা পয়সা মালপাতি শিশু অবস্থা যার যেরকম ভাই বাসায় ভাই সেরকম করে আছেই ভাই। সবাই তো ভাই অফিসে ভাই, যেরকম ভাই আমার বাসা ঠাকুরগাঁও ভাই, ঠিক আছে, এখানে ভাই অনেক মাল পানি আছে ভাই, কিন্তু আমরা কিছু ভাই করতে পারছি না ভাই, সব কিছু পুড়ে গেছে ভাই। কেমন ক্ষয়ক্ষতি হতে পারে? অনেক ক্ষয়ক্ষতি, অনেক দোকানপাট পুড়ে যেতে আছে, অনেক ব্যয়বহুল ভাবে আগুন ছড়াছিটে হয়ে গেছে। সন্ধ্যার আগে আগুন লাগছে, এখনো কোনো আগুন নিয়ন্ত্রণে আসে না। 5টার সময় আগুনটা লাগছে ভাই, এখনো যদি আগুনটা একটু নিমতো তারপর মনটা সান্ত্বনা দিতাম ভাই।
কিছু নিমছে না ভাই, শুধু আগুন ছড়াইতেছে আর ছড়াইতেছে ভাই। ফায়ার সার্ভিস ভাই আছে কিন্তু কিছুই আগুনটাতে কমবে এরকম কোনো ব্যবস্থাও নাই ভাই। জি দেখছেন আসলে এই মুহূর্তে যাবো বাড়ির দিব কোনো রাস্তায় কোনো ভাও নাই, এমন চিপা জায়গা কোনো জায়গা কোনো সুবিধা নেই ভাই, বুঝছেন? এমন যার যেমন মাল আছে কেউ কিচ্ছু বাই করতে পারছে না, জীবনে বাড়িতেছে ভাই আমাদের সরকারের কাছে এটা উদ্যোগ ভাই, ভাই এটা এই জায়গাটাতে ভাই ইমার্জেন্সি ভাবে হেলিকপ্টারের ধোয়ার জন্য পানির জন্য ধোয়া হয় ভাই। আমাদের সরকারের কাছে আমাদের পারিত ভাই যদি মানুষকে বাঁচাতে চায়, সরকার যদি মানুষকে ভালোবাসে তাহলে অবশ্যই হেলিকপ্টারের মধ্যে জন্য পানি দেয় এখানে। আচ্ছা, ভিতরে যারা ছিল, যারা বাইরে কাজ করতে গেছে, তাদের বাচ্চা বা এরকম কোনো ক্ষয়ক্ষতি আপনারা জানতে পেরেছেন? এখনো জানা যায় নাই, মানে এখনো জানা যায়, ভিতরে যাওয়া যায় না, খুব সব কিচ্ছু বাই করতে পারে, সব ক্ষয় করে দিয়েছে ভাই। মানে বাচ্চা যে বাই করবো এনে কোনো সমাধান পাই ঢুকা যায় না। যদি বাই করতে ভাই আমরা চাই ফায়ার সার্ভিসের আরো কারো বাচ্চা বা অনেক আছে, অনেকে বেরোতে পারতেছে না, প্রচুর আগুন লাগছে। খালি গ্যাসের সিলিন্ডার গুলো যে এগুলো খালি ফাস্ট হইতেছে, মুহূর্তের ভিতরে আগুন মনে করলেন যে খুব দ্রুত গতিতে আসতেছে, মানুষ খালি জান নিয়ে পালাইতেছে। এখানে ফায়ার সার্ভিসের আরো যে ইউনিট গুলো আছে দ্রুতভাবে ব্যবস্থা নেওয়া উচিত। হেলিকপ্টার দিয়ে পানি দিতে হবে না অন্য। জি আসলে ওনারা কিন্তু বলছেন যে উপায় আগুনটা বন্ধ করা যায় কিনা আপনারা একটু চেষ্টা করেন, যোগাযোগ করেন। জি আসলে শুনছিলেন যে এরা কিন্তু হেলিকপ্টার দিয়ে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে গ্যাসের যে সিলিন্ডারগুলা সেগুলো কিন্তু বাসা বাড়ি থেকে বের করছে আসলে। এবং আরও একজন প্রত্যক্ষদর্শী কিন্তু বলছিলেন যে ভিতরে যে বসত বাড়িতে যে গ্যাসের সিলিন্ডার ছিল সেগুলো কিন্তু একটু পরপরই আওয়াজ হচ্ছে এবং সেটি কিন্তু আসলে ব্লাস্ট হচ্ছে এবং আগুন কিন্তু আরও ছড়িয়ে যাচ্ছে। এবং আপনাদেরকে কিন্তু আমরা দেখালাম যে গ্যাসের সিলিন্ডারগুলো কিন্তু মাথায় করে কিভাবে নিয়ে যাচ্ছে। প্রত্যেকটি বাসা বাড়িতেই কিন্তু গ্যাসের সিলিন্ডার আসলে এখানে ছিল, সেই সিলিন্ডার নাকি ব্লাস্ট হয়ে কিন্তু আরও আগুন বেশি বেড়েছে এমনটাই কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলছিলেন। এবং ভিতরেও অনেকেই রয়েছেন, তাদের কোনো খোঁজখবর পাওয়া যায়নি। ভয়াবহ আগুন লাগার কারণে ভিতরের পরিস্থিতিও কিন্তু এই মুহূর্তে আসলে বোঝা যাচ্ছে না জুয়েল। এবং এই গলিটার যদি অবস্থা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি, সেই 5টা 19-এর পর থেকেই যে মানুষের যে আতঙ্ক, মানুষের যে জানমালের নিরাপত্তা, মানুষের যে দামি দামি আসবাবপত্র, সব কিছু কিন্তু মূল্যবান জিনিসপত্র কিন্তু তারা কিন্তু নিয়ে বের হওয়ার চেষ্টা করছেন। এবং আগুন লাগার থেকেও যারা দূরত্ব রয়েছেন, যে আগুন লাগার যে 1 কিলোমিটার দূরের যে বসতবাড়ি, তারাও কিন্তু প্রস্তুতি নিয়েছেন যে তাদের ভিতরের যে জিনিসপত্র এবং সব কিছু কিন্তু তারা নিয়ে কিন্তু ইতিমধ্যে বের হয়ে গিয়েছেন। এবং আগুনের সংখ্যা কিন্তু বাড়ছে, আসলে এখনও কিন্তু আগুন কমছে না জুয়েল, আপনাদেরকে যেমনটি আমরা জানানোর চেষ্টা করছিলাম। আমাদের তথ্য জানাচ্ছিলেন, আপনারা জানেন করাইল বস্তিতে যে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে শুভ খানের কাছ থেকে। শুভ খান যদিও বলছিল 5টা 19, আসলে ফায়ার ব্রিগেডের তথ্য হচ্ছে 5টা 22 থেকে 23 এই সময়টার মধ্যে আগুন লেগেছিল। সেখান থেকে আগুনের সূত্রপাত। এখনও পর্যন্ত আগুন আসলে শূন্য পরিমাণও নেভানো গেছে বলে আমাদের কাছে কোনো তথ্য নেই। আগুন কেবল বেড়েই চলেছে, একের পর এক বিস্তার লাভ করছে পুরো বস্তি জুড়ে। সেখান থেকে ফায়ার ব্রিগেডের 16টা ইউনিট এখন পর্যন্ত যুক্ত হয়েছে, সেখানে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, কিন্তু এখনও পর্যন্ত আসলে ভালো কোনো খবর আপনাদেরকে দিতে পারছি না। 5টা 22 মিনিটের পর আগুন লাগে করাইল বস্তির ঠিক বউবাজার যেই জায়গাটি আছে সেই জায়গাটিতে আগুন লাগে। সূত্রপাতটা কি সেটি এখনও পর্যন্ত জানার কোনো রকম তথ্য কেউ দিতে পারেননি। সেখান থেকে শুরু হয় এবং আপনাদেরকে একটু তথ্য দিয়ে রাখি, আসলে একের পর এক বিগত বেশ কয়েক বছর ধরেই একের পর এক আগুন লাগছে সেখানে, কখনো ছোট সে কখনো বড়, এবং সে আগুন আস্তে আস্তে ছড়িয়ে পড়ে এবং প্রায়শই এই অভিযোগটা আসে যে
কোনো না কেউ না কেউ এই আগুন লাগানোর পিছনে দায়ী থাকেন। তদন্ত কমিটি গঠিত হয়, কিন্তু তদন্তের আসলে চূড়ান্ত পরিণতি আমরা দেখতে পাইনি। এই জায়গাটি যারা মালিকানা তাদের কথা একটু বলে রাখি। বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড অর্থাৎ BTCL, তাদের এই জায়গাটির মালিকানা রয়েছে। আদালতেও এই জায়গাটি নিয়ে এক ধরনের মামলা চলছে। তার উপরে আবার মামলা চলেই যাচ্ছে। 2012 সালে এই জমিটি পুনরুদ্ধারের চেষ্টা করেছিল BTCL, কিন্তু সেটি সম্ভব হয়নি। আগুনটি লাগার পর থেকে আমাদের সহকর্মীরা সেখান থেকে সবশেষ তথ্য জানানোর চেষ্টা করছেন। আগুনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ছে। এই জায়গাটি মানে করাইল বস্তিটিতে 90 একর জায়গার উপরে গড়ে উঠেছে করাইল বস্তি, এবং সেখানে 10,000-এর বেশি, কম বেশি 10,000-এর বেশি হবে সেখানে বিভিন্ন ধরনের ঘর, ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, এবং সেগুলো কোনোটাই স্থায়ী না। মানে ভবন ঠিক নয়, বিল্ডিং খুব একটা নেই, সেখানে টিনের চালের ঘর বেশি, এবং সেগুলো বিভিন্ন সময় জানানো হয় যে প্রভাবশালী যারা আছেন তারা বিভিন্ন রকমের ঘর তুলে সেখানে ভাড়া দিয়ে থাকেন। এবং সেই জায়গাটিতে যে আগুন লেগেছে, আসলে নিম্ন আয়ের মানুষ, একদমই নিম্ন আয়ের মানুষ এই বস্তিটিতে অবস্থান করেন, বসবাস করেন। তারা তাদের সবশেষ সম্পদটুকু পর্যন্ত নিয়ে বেরোতে পেরেছেন বলে মনে হয় না, কারণ অনেকেই আমাদের সঙ্গে কথা বলেছেন তারা কেউই কোনো কিছু নিয়ে বের হতে পারেননি। যারা একটু দূরে আছেন, যারা এখনও সেফ সাইডে আছেন, তারা চেষ্টা করছেন তাদের জিনিসপত্রগুলো নিয়ে একটু বেরিয়ে যাওয়ার জন্য। আমাদের সঙ্গে আবারও আরিফুল ইসলাম যুক্ত হচ্ছেন। আরিফ, আপনার কাছ থেকে জানি এখনকার কী অবস্থা। আমাদের যে দৃশ্য, আপনি যে তথ্য দিচ্ছেন, তাতে কোনোভাবে কোনো দিক দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা বা আগুন নিয়ন্ত্রণে আসছে বলে আমাদের কাছে দৃশ্যমান নয়। আরিফ। নিশ্চয়ই জুয়েল, আপনি যে কথাটা বলছেন একেবারে বলা যায় যে কোনোভাবেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। কতক্ষণে সেটা সম্ভব হবে আদৌ সেই সময়টা কিন্তু বলা যাচ্ছে না, কারণ আগুনের যে লেলিহান শিখা, আগুনের যে আপনি দেখতে পাচ্ছেন, যেহেতু একটু বাতাস রয়েছে, সেই বাতাসের বেগের কারণেই কিন্তু আগুন ছড়িয়ে পড়ছে। আরেকটি যে সমস্যা পড়তে হয়েছে ফায়ার সার্ভিসের, যথেষ্ট পরিমাণ চেষ্টা করছেন তারা, চালিয়ে যাচ্ছেন এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। তবে ফায়ার সার্ভিসের যে বেগ পেতে হয়েছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য, কারণ হচ্ছে সরু রাস্তা, একেবারে সংকীর্ণ রাস্তা থাকার কারণে, যেহেতু রাতের বেলা, সেই রাতের বেলাতে আসলে কোথা থেকে তারা সেই ব্যবস্থাপনাগুলো তারা করবেন, আর পানি দেবেন, কোথা থেকে দেবেন, কিভাবে দিবেন, সেই বিষয়টাও কিন্তু তাদের বুঝতে একটু কিছুটা হলেও বেগ পেতে হয়েছে। তো তারপরেও তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন আগুন নিভানোর। এবং কি আমি যদি একটু দেখাতে চাই, এখানে প্রায় 1000 খানিকের মতো টিনের যে ঘর, সেই ঘরগুলো কিন্তু একেবারে পুরো ছাই হয়ে গেছে। এখন যে মূল যে বিষয়টা থাকে সেটা হচ্ছে, আমি এর আগেও বলেছিলাম যে আমি যখন এই ঘটনাস্থলে প্রবেশ করি, ঠিক ঘটনাস্থলে আসার আগ মুহূর্তেই কিছু পরিবারকে আমি আর্তনাদ করতে দেখেছি। কারণ এখানে আপনি জানেন জুয়েল, নিম্ন আয়ের মানুষ এখানে বসবাস করে থাকেন। তারা কেউ গার্মেন্টসে চাকরি করেন, কেউ ফুটপাতে দোকান নিয়ে থাকেন, কেউ বিভিন্ন ধরনের নিম্ন কাজ করে থাকেন, নিম্ন আয়ের মানুষগুলো। তো সাধারণত তারা কিন্তু এই সন্ধ্যার পরেই অফিস শেষ করে বা কর্মস্থল শেষ করে তারা ঘরে ফিরবেন, এমনটাই প্রত্যাশা করছিলেন। আবার অনেকে কিন্তু রাতের বেলাও ফিরেন, কিন্তু তাদের যে সন্তান, তাদের যে বাচ্চাগুলো, তাদেরকে কিন্তু এই ঘরের মধ্যেই রেখে গিয়েছিলেন কারোর না কারোর কাছে। সেই আর্তনাদগুলো কিন্তু আমরা শুনতে পেরেছি, সেই আর্তনাদগুলো আমরা দেখেছি, তাদের চিৎকার, তাদের যে সন্তান রেখে গিয়েছেন ঘরের মধ্যে, সেই বিষয়টা কিন্তু আমি আসার পথেও আমি শুনেছি। তো এই যে আর্তনাদ বা এই যে চিৎকার, সেই চিৎকারটা কিন্তু তারা বলছেন বারবারই, সেটা একবার নয়, বহুবার এই কয়েল বস্তিতে আগুন লেগেছে, এমনকি তারা নিঃস্ব হয়েছেন। আবার নতুন করে তাদের নিজেদের দিকে অনেকেই প্রত্যাশা দিয়েছেন, অনেকভাবেই তারা সেই পুনর্বাসন ব্যবস্থা করার যে বিষয়গুলো, সেগুলো কথা বলেছেন। কিন্তু আসলে দিন শেষে তারা বলে যাচ্ছেন যে কেউ কথা দিয়ে কথা রাখেনি, শুধু প্রত্যাশা পর্যন্তই থেকে যায়। তারপরেও তারা আবার নতুন করে তারা পুনর্বাসন করার চেষ্টা করেন, নতুন করে তারা, আপনি এই অত্র এলাকায় যতটুকু
চোখ যাবে ততটুকুই আপনি দেখবেন যে পুরো পুরো এলাকাটি পুড়ে গেছে। এখানে যারা স্থানীয় যারা রয়েছেন, যারা বসবাস করতেন, যারা সেফ জোনে রয়েছিলেন, তারাই মূলত ফায়ার সার্ভিস বাসিন্দা রয়েছেন। তারা আগুন লেগেছে সেটা কিন্তু সূত্রপাতটা কিন্তু আমরা কখনোই বলতে পারি না। ফায়ার সার্ভিস তো কিন্তু সূত্রপাতটা প্রাথমিক ধারণা থেকেই কিন্তু একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা বলে থাকেন, এবং কি ক্ষয়ক্ষতির পরিমাণটা আমি কিন্তু জুয়েল দেখাতে চাচ্ছিলাম। সেই ক্ষয়ক্ষতি যদি আপনি একটু চিন্তা করেন যে ক্ষয়ক্ষতির পরিমাণটা বলা যায় পুরো পুরো ঘর ছাই হয়ে গেছে। তার মানে 1000-এর অধিক ঘর, টিন সেট যে ঘরগুলো রয়েছে, সেই ক্ষতিটা আসলে কবে নাগাদ সেটা পূরণ হবে। এখানে অনেকেই তারা যারা সহযোগিতা করছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই, তারা আসলে কি বলছেন। আপনারা কখন লেগেছে, কি কারণে লেগেছে যদি একটু বলতেন। আগুনটা লেগেছে আপনাদের মনে করেন 4:30 থেকে সময় লেগেছে। এই যে এই পাশে লাগছে এই আগুনটা আমরা ধারণা করতে পারতেছি যে নিশ্চিত সংগঠনের দ্বারা হয়েছে, কেননা সামনে জাতীয় নির্বাচন, তারা নির্বাচনকে পিছানোর জন্য, নির্বাচনকে ভাঙচুর করার জন্য বিভিন্ন রকম কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি রাজধানী বিভিন্ন জায়গায় এরকম ভাবে তারা অগ্নি সংগঠন করছে। এখন আমরা চাই অন্তর্বর্তী সরকার তাদের সেই সংগঠনগুলোকে উচিতভাবে ব্যবস্থা নিয়ে আমাদেরকে ন্যায্য বিচারের দাবি করছি। আমরা এই আগুন বিগত সময় লাগছে আমরা দেখছি, কিন্তু এই রকম ভাবে এত বিস্তারিত হয় নাই, কেননা ওগুলা কেউ লাগায় নাই, ওগুলা হঠাৎ করে হয়েছে। এখানে আরো অনেকে আছেন, আমি একটু জানতে চাই যে আপনারা কি ধরনের সহযোগিতা করেছেন, ফায়ার সার্ভিসের সঙ্গে কি আপনারা সহযোগিতা করেছেন, না তাদের একটু বেগ পেতে হয়েছে, কষ্ট করতে হয়েছে? ফায়ার সার্ভিস উনি কষ্ট করেছে, আর ফায়ার সার্ভিসে আমরা সহযোগিতা করেছি, কিন্তু ফায়ার সার্ভিসে আমরা এরকম সহযোগিতা করেছি, তারা কষ্ট পায় কি মাল পাইপ টানাটানির কষ্ট, তো তার জন্য ফায়ার সার্ভিসে একটু পানিটা মারতে দেরি হয়ে গেছে। এই মানুষের কারণে ফায়ার সার্ভিসের কাজটা ভালো মতন করতে পারে নাই। আর ফায়ার সার্ভিসের কোনো দোষ নাই, আমাদের এই এলাকায় কিছু আমলিক তো আছে, এই এলাকার ভিতরে আমলিক তো নাই তা না, তারা ওই চাইনা রাখছে, মুখ দিয়ে ইপিরে রাখছে, তার জন্য ফায়ার সার্ভিসটা কাজ করতে পারে না। ওইটা পুনর্বাসন, এটা ডক্টর ইনুস সাহেব বলতে পারে। আমাদের এয়ারপোর্টে আগুন লাগে, করাইলে আগুন লাগে, বিভিন্ন ভালো ভালো জায়গায় আগুন লাগে। আর করাইলে সাধারণ মানুষ থাকে, রিক্সা চালায়, দিনমজুরি কাজ করে। এখানে যে আগুনগুলো লাগে এই জায়গাটা হইতেছে ঘনবসতি, তো নিষিদ্ধ সংগঠন সর্বোচ্চ চাহিদা এখানে যে ঘনবসতি জায়গাগুলো তারা যদি আগুন লাগাইতে পারে, তাহলে এটা নির্বাচনকে একটা হেনস্থা খাওয়াবে, ভাঙচুর করার জন্য তারা এই কাজগুলো করে। আমাদের বস্তিটা খুব বড়। এখানে জুয়েল, আমি যদি একটু বলতে চাই, দেখুন এখানে আগুনের পাশে, এখানে আগুনের, আমি ঠিক যে মসজিদটায় আমি আধা ঘন্টা বা ঘন্টাখানেক আগে আমি আপনাকে দেখানোর চেষ্টা করেছিলাম, আমি একটু ঝুঁকি নিয়েই ফেলেছি, সেজন্য আসলে দুঃখিত। ঝুঁকি নেয়ার জন্য সেই ঝুঁকি অবস্থাতেই আসলে আমি এখানে দেখেছিলাম যে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছে, কিন্তু ঠিক আধা ঘন্টা পর, আমি আসার আধা ঘন্টা পরে কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা তারা এখানে পানি দিয়ে যাচ্ছেন টিনের ঘরগুলোতে, এমনকি একেবারেই এখন বলা যায় যে আমি যে জায়গাটাতে অবস্থান করছি সেটা একেবারেই সেফ জোন, এমনকি আশেপাশে যে ঘরগুলোতে আমরা দেখেছিলাম যে আগুন যে লেলিহান শিখা সেটা কিন্তু কিছুটা কমতে শুরু করেছে। তার মানে বোঝা যাচ্ছে, আপনি ধোঁয়া দেখলেই বুঝতে পারবেন যে যেহেতু আপনি জানেন জুয়েল যে যেখানে আগুন লেগে থাকে বা যেখানে পানি ফেলা হয় সেই আগুনের জায়গাটাতে, ঠিক সেখান থেকেই ধোঁয়া উৎপত্তি বেশি হয়। সেই ধোঁয়াগুলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে। তবে আরেকটি যদি আমি একটু দেখাতে চাই বড় চিত্র, সেই জায়গাটাতে কিন্তু এখন পর্যন্ত ফায়ার সার্ভিস পৌঁছাতে পারেনি, সেই জায়গাটাতে এখনো পর্যন্ত দাউ দাউ করে জ্বলছে, এমনকি সেখান থেকেও কিন্তু প্রবণতা রয়েছে আরো আগুন বেড়ে যাওয়ার। তবে ফায়ার সার্ভিসে তারা কিন্তু বরাবরই চেষ্টা করে যাচ্ছেন, একদিক থেকে তারা আগুন নিভিয়ে কাজ করে যাচ্ছেন। আরেকটি বিষয় যে আপনি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে টিনের যে চালগুলো রয়েছে বা দরজাগুলো রয়েছে, সেই চালগুলো টিনগুলো সেগুলো কাঠ রয়েছে ঘরের ভেতরে, কারো আসবাবপত্র রয়েছে সেগুলো পুড়ে গেছে। তবে যে রাসায়নিক দ্রব্য বা যে কেমিক্যালের যে বিষয়গুলো থাকে সেটা কিন্তু নেই বিধায় অতি দ্রুত সময়ের মধ্যে ঠিক আমি কিছুটা আগুন নিভানোর কাজে বা নিভিয়ে ফেলেছে। তবে দূরবর্তী যে জায়গাগুলোতে সেখানে আসলে প্রবেশ করা একেবারেই সম্ভব নয় যতক্ষণ না পর্যন্ত এই কাছের বা সড়কের প্রধান সড়কের যে
যে আগুনগুলো লেগেছিল সেগুলো আসলে নেভানোর পরেই সেই দূরবর্তী জায়গাটিতেই তারা প্রবেশ করবেন, কারণ এছাড়া কোনো বিকল্প কোনো রাস্তা নেই ফায়ার সার্ভিসের কাছে। আর এই চেষ্টাটাই কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু করে যাচ্ছেন, আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। শুধুমাত্র যে তারাই করছেন তা কিন্তু নয়, এখানে যারা স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তারাও কিন্তু বলছেন ফায়ার সার্ভিসের কোনো অংশে এই আগুন নেভানোর নিয়ন্ত্রণের কাজে কোনো কমতি ছিল না।